সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আসলে ভালো থাকার কথা না, এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় কথা হলো সুস্থ থাকা। সুস্থ থাকাটাই সবচেয়ে জরুরি। আর সবাই খুব ভালোভাবে চলবা, যাতে এই মহামারী থেকে, এবং নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা অতি তাড়াতাড়ি এই মহামারী থেকে মুক্তি পাই। যাই হোক, আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম ভেক্টর থেকে, এবং ভেক্টরের প্রকাশ এবং কেন ভেক্টর পড়ব এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা যে জিনিসগুলো দেখব যে সেটা হলো বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব, যতটুকু সম্ভব করা যায় আমি চেষ্টা করব। ওকে, দেখো সবাই, ভেক্টর। ওকে, দেখো কিছু ভেক্টর আছে, মানে সেই জিনিসগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাতে ডিটেলস পড়ব। যেমন কিছু রাশি আছে ভেক্টর, যেমন মনে করো ঘূর্ণন বল, বা এটাকে টর্ক বলা হয়, কৌণিক ভরবেগ, তারপরে মনে করো তল, এগুলা ভেক্টর রাশি। এগুলা আমি যে তোমাদেরকে 13টা ভেক্টর রাশির কথা বলছিলাম, এর বাইরে এগুলাও ভেক্টর রাশি। তারপরেও এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে শিখবো। আমি এগুলা নিয়ে সময় লস করতে চাচ্ছি না। এখন বললেও তোমাদের অনেক প্রশ্ন আসবে, এখানে কেন পড়লেন স্যার, কেন ভেক্টর গুণফল বললেন। আমি এই জন্য এগুলা এখন আলাপ করবো না। লেখো বিভিন্ন প্রকার ভেক্টর। আমরা ভেক্টরের প্রকারভেদ বা বিভিন্ন প্রকার ভেক্টর, এটা নিয়ে প্রথম আলোচনা করি। বিভিন্ন প্রকার ভেক্টর। আচ্ছা, প্রথমেই লিখবো আমরা শূন্য ভেক্টর। অনেকে এটাকে নাল ভেক্টর বলে, অনেকে আবার অকার্যকর ভেক্টর বলে। অকার্যকর ভেক্টর বলে, সবই কারেক্ট। এখন মেইনলি যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, আমরা গত ক্লাসে বলছিলাম যে ভেক্টরের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মান এবং একটা দিক। তো সুতরাং যদি তোমার মনে করো কোনো ভেক্টরের মান 0 হয়, প্লিজ, যদি কোনো ভেক্টরের মান 0 হয় তাহলে সে ভেক্টরকে শূন্য ভেক্টর বলা, অর্থাৎ শূন্য মান বিশিষ্ট ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। যেমন আমরা গত ক্লাসে আরেকটা কথা বলছিলাম, ভেক্টরের দুইটা বিন্দু থাকে। একটাকে বলছিলাম আমি পাদবিন্দু। স্যার একটা কোয়েশ্চেন। বলো। স্যার মান 0 হইলে কি দিকও 0 হইতে হবে? দিক তো 0 হয় না, দিকটা যে কোনো দিক হইতে পারে, সেটা পরে কথা বলতেছে, আমি যাব আস্তে আস্তে। শীর্ষবিন্দু, যদি কোনো একটা ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই রকম হয়, কতগুলো কন্ডিশন আছে, আমরা পাদবিন্দু শীর্ষবিন্দু একরকম না হলেও দেখবা যে শূন্য ভেক্টর হয়। আমি জাস্ট আগে আলাপ করি, যে ভেক্টরের মান 0 তাদেরকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে মনে করো শূন্য ভেক্টরকে আমরা এরকম ভাবে প্রকাশ করব, শূন্য ভেক্টরকে এরকম ভাবে প্রকাশ করবো, একটা শূন্য লিখে তারপর ভেক্টর সাইন দেব। এখন প্রশ্নটা হলো, এই যে শূন্য ভেক্টরের কথা আমি লিখলাম বা প্রতীক লিখলাম, এটার দিক আরবিটারি, যে কোনো দিক হতে পারে, এটা নির্দিষ্ট কোনো দিক নাই। তারপরে এটা শূন্য ভেক্টর, এটা বিশেষ ধরনের একটা ভেক্টর, এবং পদার্থবিজ্ঞানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে দেখো, আসো। যেমন যদি যে মান 0 হলেই তোমার শূন্য ভেক্টর হবে, কথাটা 100% শিওর না। কারণটা হলো 100% কারেক্ট না। যদি তোমার দুইটা ভেক্টরের মান সমান এবং তারা যদি বিপরীত দিকে কাজ করে, যেমন সাপোজ আমি যদি এদিকে একটা বল ধরি এফ, মনে করো এফ ভেক্টর সমান হলো 5 নিউটন, আমি যদি ভেক্টরের দিক চেঞ্জ করে দেই তখন সেটা নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। যেমন এই ভেক্টরটার দিক যদি আমি চেঞ্জ করে দেই, মনে করো এটা তার পাদবিন্দু, এখান থেকে আরেকটা ভেক্টর যদি তোমার এদিকে কাজ করে, এটার মানও যদি, এটা হলো মনে করো -5, অর্থাৎ এই দিকটা, এই দিকটাকে পজিটিভ, এই দিকটাকে নেগেটিভ। মনে করো আমি যদি কোথাও দেখি পি কিউ, অর্থাৎ পি কিউ ভেক্টর, আমি যদি এটাকে কিউপি ভেক্টর লিখি তাহলে এটা মাইনাস দিতে হবে, অর্থাৎ দিক চেঞ্জ করলে একটা নেগেটিভ সাইন আসে।
আমরা আগেই বলে দেই ভেক্টরে এই মাইনাস সাইন দিক নির্দেশ করবে, পজিটিভ নেগেটিভ, মনে রাখতে হবে। তাহলে সুতরাং দেখো এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের মান সমান। দেখো আমি যদি এই এফ ভেক্টর প্লাস যদি এই এফ ভেক্টর যদি লিখি, দেখো আমি দুইটা ভেক্টর, দেখো এই ক্ষেত্রে যদি আমি যোগ করি, দেখো আমি যদি এইভাবে লিখি, দেখো ভেক্টর এফ মাইনাস ভেক্টর এফ ইকুয়ালস টু 0। জাস্ট এটাকে যদি আমি প্লাস লিখি, শুধু যদি ভেক্টর লিখি তাহলে মাইনাস পাইবেন। যদি আলাদা দুইটাকে দুইটা বিয়োগ করে দেই তাহলে এফ মাইনাস এফ ইকুয়ালস টু 0 ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান এবং তারা যদি তোমার বিপরীত দিকে কাজ করে তখন সেটাকে বলা হয় 0 ভেক্টর। আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, যেমন এফ প্লাস মাইনাস এফ ইকুয়ালস টু 0 ভেক্টর, কারণ এটা তো মাইনাস এফ, এটাকে মাইনাস এফ বলতে পারি। তাহলে মনে রাখতে হবে যে যে ভেক্টরের মান 0, যে ভেক্টরের মান 0 তাদেরকে বলা হয়, অথবা 0 মান বিশিষ্ট ভেক্টর গুলোকে বলা হয় 0 ভেক্টর। তো 0 ভেক্টর শুধু যে মান 0 হইলে হবে এরকম না, যদি দুইটা সমান মানের ভেক্টরে, দুইটা সমান মানের ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের যোগফল 0 হতে পারে। আর 0 ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই, নির্দিষ্ট কোনো দিক নাই, কারণ যখন তারা এরকম ঘুরে তখন তারা একটা বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ আদি বিন্দু এবং পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যখন সেম হয় তখন তারা একটা বিন্দুতে পরিণত হয়। এই জন্য এটার কোনো বিন্দুর কোনো নির্দিষ্ট দিক নাই, ঠিক সেম 0 ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নাই। এখন আরেকটা কথা হলো যে দুইটা শর্ত সাপেক্ষে ভেক্টর 0 হইতে পারে। এক, মান 0 হলে 0 ভেক্টর হবে, অথবা একই মান বিশিষ্ট দুইটা ভেক্টর যদি তোমার পরস্পর বিপরীত দিকে কাজ করে তখন সেটা 0 ভেক্টর হবে। ওকে, এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো একক ভেক্টর। লিখো একক ভেক্টর। একক ভেক্টর ইংলিশে বলা হয় এটাকে ইউনিট ভেক্টর। একক ভেক্টর মানে হলো, কথা থেকে বোঝা যাচ্ছে মান একক, অর্থাৎ একক মান বিশিষ্ট ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান 1 বা ইউনিট তাকে বলবো আমরা একক ভেক্টর। এখন প্রশ্নটা হলো স্যার এই মান 1 এই জিনিসটাকে বুঝলাম না। আচ্ছা আসো, কি মনে করো আমার এই একটা ভেক্টর, সাপোজ এই ভেক্টরটার কি দিব, দিলাম পি ভেক্টর, সাপোজ এটা পি ভেক্টর। আমি যদি এটাকে কতগুলো ভাগে ভাগ করি, সমান কয়েকটা ভাগে ভাগ করলাম, যেমন 1 2 3 4, এবং প্রত্যেকটা ভাগের মান ধরলাম, আচ্ছা পি এর উপর আমি ক্যারেট সাইন দিই। তোমাদের বইয়ে লেখা আছে টুপি সাইন, এটা আসলে টুপি, হ্যাট, অনেক অনেক কিছু বলে। আর এটার আসল নাম হলো, এই সাইনটার আসল নাম হলো ক্যারেট। এখন মনে করো আমি যেমন সাপোজ তোমাদেরকে যদি বলি 5 কিলোগ্রাম, তোমরা কি লেখো, স্যার 5টা 1 কিলোগ্রাম ভর যদি আমি যোগ করি তাহলে 5 কিলোগ্রাম হবে। অর্থাৎ অথবা বলতে পারি স্যার 5 ইন্টু 1 কিলোগ্রাম বা 1 কিলোগ্রাম ইন্টু 5, এরকম আমি লিখতে পারি স্যার। তাহলে এইটা কি আমার ইউনিট, এটা আমার ইউনিট। ঠিক এরকম দেখো আমি যদি আমার এই জাল চিত্রটা আঁকছি এখান থেকে যদি লিখি, দেখো 5 পি প্লাস পি প্লাস পি প্লাস পি প্লাস পি, কটা হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আর একটা পি, এই সবগুলোর যোগফল হলো আমার ভেক্টর পি। খেয়াল করো, তাহলে আমি এখান থেকে যদি 5 ভেক্টর পি ইকুয়ালস টু পি ভেক্টর লিখতে পারি না স্যার? স্যার এটা 6p হবে না স্যার? 6 হবে স্যার। আচ্ছা সরি, আমি 6p ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর পি। স্যার আপনি পি এর উপরে যে চিহ্নটা ব্যবহার করছেন ওটা কি শুধুমাত্র একক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, শুধুমাত্র একক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে চিহ্নটার নাম ক্যারেট বললাম না, ক্যারেট। আর তোমাদের বই এটাকে কেউ কেউ হ্যাট বলে, তারপরে ক্যাপ বলে। নামটা পাই নাই স্যার, এই হ্যাট আর অথবা ক্যাপ লেখা বইতে। আচ্ছা আমি বলে দিলাম, আমি মিথ্যা বলি না, এতটুকু বিশ্বাস রাখো। ভেক্টর পি ইকুয়ালস টু ভেক্টর পি বাই 6। আচ্ছা 6 কি একটা মান না? 6 তো মান না, কার মান? ভেক্টর পি এর মান। এই 6 হলো ভেক্টর
পি এর মান, তাহলে আমি এই ভেক্টর পি এর মান কিভাবে লিখতে পারি না, আমরা গত ক্লাসে শিখছিলাম মডুলাস দিয়ে। তাহলে দেখো এখান থেকে আমি একটা একক ভেক্টর সংজ্ঞা দিতে পারি, কিরকম, যে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। মনে রাখতে হবে একক ভেক্টর হবে ভেক্টরের দিকে। মনে করো কোন ভেক্টর যদি এদিকে কাজ করতে হলে একক ভেক্টরের দিকে কাজ করবে, ঠিক আছে? একক ভেক্টরের দিক এবং ভেক্টরের দিক একই দিকে হবে। তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। আমরা এইভাবে ভেক্টরে একক ভেক্টর পরিমাপ বা নির্ণয় করতে পারি। প্লিজ প্লিজ সবাই মাইকগুলো একটু অফ রাখো। তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টরের দিক হলো কোনটা, ভেক্টরের দিকে। আমরা এগুলো নিয়ে অঙ্ক করব একটু পরে, আমরা আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো যে এটা হলো কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এবং তার দিক হবে ভেক্টরের দিকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আয়ত একক ভেক্টর। আচ্ছা, আয়ত একক ভেক্টর অথবা এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, আয়ত একক ভেক্টর। প্লিজ এটার আগে একটু কথা বলি আমি। আমরা গত ক্লাসে বলছিলাম কিন্তু আমার খেয়াল নাই, কোরআনে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কোরআন সাক্ষ্য দিচ্ছে যে জিন জাতি বলে একটা জাতি আছে। তাহলে এই জিন জাতি তারা কোথায়, তাদেরকে আমরা দেখি না কেন, তারা কিভাবে চলে, কোথায় বাস করে? বিজ্ঞান আবার এটার ব্যাখ্যা দিচ্ছে তারা আলোর চেয়ে বেশি বেগে ত্রিমাত্রিক জগতে অবস্থান করে, অর্থাৎ পৃথিবীর উপরে কোনো জায়গায় থাকে। এখন প্রশ্নটা হলো আমরা যে পৃথিবীতে বাস করি এটা দ্বিমাত্রিক। কেন দ্বিমাত্রিক বলি আমরা ত্রিমাত্রিক, কিন্তু আসলে পৃথিবীতে ত্রিমাত্রিক আঁকা সম্ভব না। কিরকম, যেমন আমি দেখো এই বোর্ড যদি আঁকি, দুইটা অক্ষ আমি ঠিক মতো আঁকতে পারবো, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা বুঝানোর জন্য তোমাদের আরেকটা অক্ষ এরকম ভাবে আঁকি, আসলে এই অক্ষটা এরকম না। এই অক্ষটা হলে বোর্ডকে সেট করে হয় ভিতরের দিকে যাবে, নাইলে বাইরের দিকে আসবে। তাহলে সুতরাং এই যে আমরা যে ইমাজিন করলাম বা ধরে নিলাম, এজিউম করলাম, এটা হলো ত্রিমাত্রিক। এটাকে এখন প্রশ্নটা হলো এক্স ওয়াই জেড, এটা হলো ত্রিমাত্রিক। এটা আমি পরে একটু কথা বলবো, আমি জাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা আসে। তাহলে ওরা আলোর চেয়ে বেশি বেগে ত্রিমাত্রিক জগতে চলে, এতটুকু বিশ্বাস করে, এরপর দেখা যাবে রেগুলার রিলেটিভিটি পড়ালে এটা নিয়ে অনেক কথা আছে, আমরা পরে কথা বলবো। তাহলে ত্রিমাত্রিক জগতে, তাহলে আমাদের একটা হিসাব করতে হবে ত্রিমাত্রিক জগৎ। তাহলে এখানে দুইটা কথা আছে, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমি একটু লিখি, এটা ম্যাথেও তোমাদের পড়াবে, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। আমি জাস্ট যতটুকু দরকার আমি ততটুকু এখানে আলোচনা করব, মাথা নষ্ট করে লাভ। কার্তেশীয় স্থানাঙ্ক হলো নরমালি এক্স ওয়াই জেড এটা ব্যবহার করা হবে, পোলার স্থানাঙ্কে আর থিটা ফাই ব্যবহার করবে। তবে নরমালি আমরা আর থিটা দিয়ে এক্স ওয়াই কে প্রকাশ করব। আমাদের যেই ইন্টারমিডিয়েটটা এটা আসলে দ্বিমাত্রিক নিয়ে কথা আছে, ত্রিমাত্রিক আমাদের এখানে নাই, সুতরাং আমরা দ্বিমাত্রিক নিয়ে কথা বলবো। ত্রিমাত্রিক নিলে এটা আবার ঝামেলা আছে, অনেক কঠিন সূত্র। তাহলে এক্স ওয়াই আর থিটা কিরকম, মনে করো এই হলো একটা অক্ষ, এ হলো একটা অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হলো তার মূল বিন্দু। খেয়াল করো, এটা হলো কোন একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমি নির্ণয় করব এই মূল বিন্দু থেকে, এটাকে বল মূল। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি নেই, এটাকে ধরলাম আমি আর, এবং এটাকে ধরলাম আমি থিটা, এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স আর ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই। তাহলে পোলার স্থানাঙ্ক আর এবং থিটা। তাহলে আমি এখান থেকে যদি একটা লম্ব এঁকে দেই, খেয়াল করো, তাহলে এটা হবে আমার ওয়াই, এটা হবে আমার এক্স। তাহলে আমি এক্স এর সাথে আর একটা সম্পর্ক বাই করতে পারবো,
আবার ওয়াই এর সাথে আর এর একটা সম্পর্ক বাইর করতে পারবো। সেই অনুযায়ী যদি আমি লিখি, দেখো এক্স বাই আর ইকস টু হলো কস থিটা, সুতরাং এক্স ইকস টু হলো আর কস থিটা। আবার দেখো ওয়াই বাই আর ইকস টু লিখতে পারি আমি সাইন থিটা, সো ওয়াই ইকস টু আর সাইন থিটা। এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে, এত কিছু বলার পিছনে আমার যুক্তি আছে। স্যার আর থিটার পাশে ওইটা আরেকটা কি লিখছেন, ওই যে পোলার স্থানাঙ্কে উপরে স্যার, উপরে এটা না স্যার, ওই যে বাম পাশে পোলার স্থানাঙ্ক লিখে ব্র্যাকেটে যে বামে স্যার, ওই যে স্যার আর থিটা আর 5 থিটা 5 ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তোমাদের মাইক তো অনেক ডিস্টার্ব করে বাবা। কথা কইলেই আচ্ছা যাক, তাহলে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারলাম, ঠিক আছে। এখন যে জিনিসটা হলো যে তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে আয়ত একক ভেক্টর, আমরা যে তিনটা অক্ষ বিবেচনা করি এক্স ওয়াই জেড, এক নম্বর কন্ডিশন হবে তিনটা পরস্পর লম্ব, যে কোনোটার সাথে লম্ব এক। তাহলে দেখো, এবং ওরা চেঞ্জেবল, মানে তুমি পরিবর্তন করতে পারবা ওকে। এখন তুমি একজনে বললো স্যার এটা এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড ধরবো, ঠিক আছে। আরেকজন বললো না স্যার আমি এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড ধরবো, ঠিক আছে। আরেকজনে বললো না স্যার এটাকে আমি এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড ধরবো। তার ইচ্ছা, তোমাদের ইচ্ছা। এইগুলা এক্স ওয়াই জেড কে তুমি পরিবর্তন করতে পারবা, কিন্তু কন্ডিশন তারা পরস্পর লম্ব। এখন এই যে কোনো ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষের সাপেক্ষে আমরা যদি কোনো ভেক্টরকে প্রকাশ করতে চাই, তাহলে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়। এগুলা ফিক্সড, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। যেমন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করা হয় আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করা হয় জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করা হয় কি। মনে রাখতে হবে এক্স ওয়াই জেড চেঞ্জ হলে এগুলোর সাথে সাথে এগুলো চলে যাবে, অর্থাৎ যেদিকে এক্স আছে সেদিকে আই যাবে, যেদিকে ওয়াই আছে সেদিকে জে যাবে, যেদিকে জেড আছে সেদিকে কে যাবে। এই যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য যে একক ভেক্টর গুলো আমরা ব্যবহার করি, এই আই জে কে, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে পরস্পর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অথবা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যেই তিনটি একক ভেক্টর ব্যবহার করা হয়, কোন ভেক্টরকে প্রকাশ করার জন্য যেই তিনটি একক ভেক্টর ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর বলা হয়। এখন প্রশ্নটা হলো, এই আয়ত একক ভেক্টর যেমন আই, এটার যদি মান লিখি এটা 1, আবার আই দেখো যে জিনিসটা আসতেছে, তাহলে এই যে আই একক ভেক্টর তার মডুলাস হলো 1, যে এই একক ভেক্টরের মডুলাস হলো 1, কে একক ভেক্টর মডুলাস বা পরম মান হলো 1। তাহলে আমরা লিখতে পারি কত? দেখো আই সমান জে সমান কে সমান 1, এইগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। এই একক স্যার আই মডুলাস ইকুয়াল 1, জে মডুলাস ইকুয়াল 1 এগুলো কি ধরে নেছেন? না, এগুলা স্বতঃসিদ্ধ একক ভেক্টর না, একক ভেক্টর না। যেহেতু আয়ত একক ভেক্টর, একক ভেক্টরের মান কত 1, একটু আগে তো আলাপ করে আসলাম আমরা, কিভাবে নির্ণয় করবো সেটা দেখুন, সেই অনুযায়ী আমি এটা লিখছি বাবা। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর দেখবো আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তাহলে কিভাবে লিখতে পারি একটু দেখাই দিই আমি। জাস্ট মনে করো, সাপোজ আমি ধরে নিলাম, ধরো সহজ ভাবেই ধরি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এটা মূল বিন্দু, এখান থেকে মনে করে এতটুকু হলো আমার আই, ঠিক আছে। এটা আই ভেক্টর, মনে করো এতটুকু হলো আমাদের জে ভেক্টর একক ভেক্টর, আর এতটুকু হলো আমাদের কে ভেক্টর, ঠিক আছে। এই আই জে কে পরস্পর লম্ব, এবং তারা এই তুমি চেঞ্জ করতে পারবে না। দেখো যেখানে এক্স আছে সেখানে আই দিবা, যেখানে ওয়াই আছে সেখানে জে দিবা, যেখানে জেড আছে সেখানে কে ভেক্টর দিবা। এগুলো একটু মনে রাখবা।
আচ্ছা, এরপরে লিখো তোমরা অবস্থান ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট। এবং স্যার। এখন বলো। ডাইমেনশন কতগুলো হওয়া সম্ভব স্যার? এটা নরমালি এখন পর্যন্ত যেটা হলো চতুর্মাত্রিক পর্যন্ত আছে, এটাকে বলা হয় মিনকুয়াস্কি ক্ষেত্র। এটা রিলেটিভিটিতে আমরা করব। একটা হলো এক্স ওয়াই জেড, আর একটা হলো টাইম, আর একটা সময়। ঠিক আছে, এক্স ওয়াই জেড তিনটা, আর একটা হলো সময়। এটাকে চতুর্মাত্রিক ক্ষেত্র পর্যন্ত আছে। এবং এই চতুর্মাত্রিক ক্ষেত্রের লাস্টে যে ক্ষেত্রটা, সেটাকে টি, এটাকে আমরা যেমন এক্স ওয়াই জেড লিখি না, ওইটাকে লেখা হয় আইসিটি। এটা কাল্পনিক, ইমাজিনেশন। এটাকে বলা হয় মিনকুয়াস্কি ক্ষেত্র। এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত জাস্ট মনে রাখো চারটা। স্যার কি বলো? স্যার একক ভেক্টরের সংজ্ঞাটা আরেকবার একটু বলবেন? একক ভেক্টরের সংজ্ঞা দুই ভাবে দেওয়া যায়। একটা হলো যে ভেক্টরের মান এক একক, তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক একক, তাকে বলা হয় একক ভেক্টর। আর যদি আমি পরিমাণগত সংজ্ঞা দিই, তাহলে বলবো কোন সরি ভেক্টরকে স্যার, সরি আয়ত একক স্যার, আয়ত একক, সরি স্যার। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি কোন ভেক্টরকে প্রকাশ করার জন্য তিনটি ধনাত্মক পরস্পর লম্ব তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। লিখে দিব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা লেখা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষের ধনাত্মক পরস্পর লম্ব স্থানাঙ্ক ব্যবস্থা তিনটি ধনাত্মক অক্ষ বরাবর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি ধনাত্মক অক্ষ বরাবর কোন ভেক্টর অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয়, তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। যেমন ধনাত্মক এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে, এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার বলো। একটা কোশ্চেন, স্যার ভেক্টরের যে মান ও দিক আছে, তো ভেক্টরের কোনো একক আছে? ভেক্টরের একক আছে কিনা, এটা তো একই। আমরা ভেক্টর তো শুধু তো ভেক্টরের কোনো অস্তিত্ব নাই। ভেক্টর তো হলো বিভিন্ন রাশি, ওই রাশিগুলোর এককটাই ভেক্টরের একক হবে। যেমন বল একটা ভেক্টর, তাহলে বলের তো একক আশি। যেমন সরণ একটা ভেক্টর, এটার তো একক আশি। ঠিক আছে বাবা? জি স্যার, বুঝতে পেরেছি। ভেক্টর নিজে কি একটা স্যার অপারেটর? লাগাইলে হ্যাঁ, অপারেটর পড়ানোর সময় বলবো না, আস্তে আস্তে। এটা তো লাস্ট টপিকস। উত্তর দিব? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো, সব প্রশ্ন উত্তর দিব। স্যার এই যে ধনাত্মক এক্স অক্ষ বরাবর স্যার একক ভেক্টরের মান যদি এক হয়, তাহলে কি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর স্যার কিরকম হবে মান? তো একই রে বাবা। ঋণাত্মক যদি হয় তাহলে মাইনাস আই হবে, মাইনাস জে হবে, মাইনাস কে হবে, মান ওয়ান।
মান তো আর নেগেটিভ পজিটিভ হয় না, মান তো সর্বদা ধনাত্মক। গত ক্লাসে আমি পড়াইলাম না এটা, যে মডুলাসের ভিতরে কিছু থাকলে সেটা প্লাস হয়ে যায়, মান সবসময় পজিটিভ। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার একক ভেক্টরের মান কি স্যার সবসময় এক হতে হবে? স্যার, অবশ্যই। হতে পারে। তাহলে তো সংজ্ঞা ভুল। কারণ আমি সংজ্ঞায় দিচ্ছি যে ভেক্টরের মান এক একক। তুমি দেখবা আস্তে আস্তে, আমি শিখি আগে, এই জিনিসটা পড়ানোর পরে তোমাকে আমি একক ভেক্টরের মান যে এক হবে সেটা তুমি পেয়ে যাবে, সমস্যা নেই। এখন আসলে কোনো ভেক্টরকে তুমি যদি ভেক্টর আই জে কে দ্বারা প্রকাশ করে এটার মান 1 ধরেই তোমাকে বাকি কাজগুলো করতে হবে। আচ্ছা লেখো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা ইংলিশে বলা হয় এটাকে পজিশন ভেক্টর। আচ্ছা, সহজে যদি সংজ্ঞা দিই আমরা এরকম, এখানে আবার একটা কথা আসছে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা 9 কিঞ্চিত একটু ধারণা পাইছি, ইন্টারমিডিয়েটে আমরা পড়বো প্রসঙ্গ কাঠামো নিয়ে। এটা আসলে পরের চ্যাপ্টারেও আছে, এরপরে আবার থিওরি অফ রিলেটিভিটি। এরপর আমি জাস্ট একটু কনসেপ্ট দিয়ে দিই যাতে আমার বুঝাইতে সুবিধা হয়। মনে করো তুমি এই প্রসঙ্গ কাঠামো আছে, প্রসঙ্গ বিন্দু আছে, প্রসঙ্গ বস্তু আছে। যেমন তুমি এখন যে রুমটায় বসে আছো এই রুমে একটা ফ্যান আছে, এবং এই ফ্যানের দূরত্ব বিভিন্ন ওয়াল থেকে বিভিন্ন একরকম হইতে পারে, আবার ভিন্ন হইতে পারে। তুমি যদি এই ফ্যানের অবস্থানটা তোমার রুমে কোথায়, ওই রুমের বিভিন্ন ওয়ালের রেফারেন্সে যদি নির্ণয় করতে চাও, তখন এই রুমটাকে বলা হয় তোমার তখন প্রসঙ্গ কাঠামো। আমি যদি সহজে বলি, তোমাকে বলতে পারি যার সাথে তুলনা করে তুমি কি করবা, কোনো কিছুকে সুনির্দিষ্ট করবা, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বস্তু। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই, যেমন তোমরা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, মোটামুটি আমাদের প্রত্যেকটা ক্লাসে তো 60 জন 80 জনের উপরে বা 80 জন করে স্টুডেন্ট। এখন আমি যদি একজন ছাত্রকে মানে মিডলের বা একটা ছাত্রকে নিলাম, নেওয়ার পর আমি কম্পেয়ার করলাম, ওর তুলনায় ওরা ভালো, ওর তুলনায় ওরা খারাপ, তাহলে ও হলো প্রসঙ্গ। যার সাথে কম্পেয়ার করলাম সে হলো প্রসঙ্গ বস্তু। অর্থাৎ যেই কাঠামো, যে বিন্দু, যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা বেগ, ত্বরণ, অনেক কিছু হইতে পারে, যে কোনো রাশিকে আমি সুনির্দিষ্ট করব। সুনির্দিষ্ট করার জন্য যা যা দরকার পড়বে, যার সাথে তুলনা করব, সেই তুলনীয় বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ, এগুলা। ঠিক আছে, এখন প্রশ্নটা হলো এই অবস্থান ভেক্টর যখন আমি নির্ণয় করব, সংজ্ঞাটা হলো এরকম: প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আমি সাপোজ ধরে নিলাম এটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হলো আমার একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এক্স, এটা ওয়াই, এটা জেড, এটার মূল বিন্দু হলো ও। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, কোন বিন্দুর অবস্থান মানে আমি এখানে একটা বিন্দু নিতে পারি, এখানে একটা বিন্দু নিতে পারি, এখানে একটা বিন্দু নিতে পারি, যে কোনো জায়গায় একটা বিন্দু নিতে পারি। এই বিন্দু নিয়ে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ও এর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা একটা ভেক্টর ব্যবহার করি। ওই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। সাপোজ আমার সুবিধার জন্য আমি এইখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটার নাম ধরলাম পি, এবং যেহেতু এটা এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক, তাহলে তার স্থানাঙ্ককে আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড। পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা একটা ভেক্টর ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে এই দিকে আমি একটা ভেক্টর দিয়ে দিলাম, এটাকে নরমালি আর দ্বারা প্রকাশ করব। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এটা অনেকে ভুল করে, আমি একটু কথা বলি। কি করে জানো? লিখে দেয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে অবস্থান ভেক্টর বলে। আপনারা করাকে অবস্থান ভেক্টর বলেন না,
করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরটাকে বলা হয় আমার অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি এই চিত্রে কম্পেয়ার করি তাহলে ওপি সমান হলো ভেক্টর আর, এটাই আমার অবস্থান ভেক্টর। এখন আমি এটাকে এই অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে চাচ্ছি, অর্থাৎ আই এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমি এটাকে প্রকাশ করব। আচ্ছা দেখি, আমরা একটা জিনিস শিখেছি অলরেডি, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, এটা হলো আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এটা হলো আমাদের জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এটা হলো আমাদের কে। আচ্ছা এখন শোনো, আমরা যখন একক ভেক্টরের সংজ্ঞা দিয়েছিলাম এটা ছিল কি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই দিকে একক ভেক্টর পাওয়া যায়। প্লিজ অ্যাটেনশন প্লিজ, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। দেখো তো এখান থেকে আমি আরেকটা কথা লিখতে পারি কিনা, কোন ভেক্টরের মানকে তার দিকে যে একক ভেক্টর আছে সেটা দ্বারা গুণ করলে ওই ভেক্টর পাওয়া যাবে। কোন ভেক্টরের মানকে তার দিকে ক্রিয়ারত একক ভেক্টর দ্বারা যদি আমি গুণ করি তাহলে ওই ভেক্টর পাওয়া যাবে। সাপোজ আমি যদি তোমাদেরকে একটা বলি, এক্স ভেক্টরের মান হলো এক্স, এক্স ভেক্টরের মান এক্স, তাহলে এক্স ভেক্টর সমান কত হবে? আই এক্স। মানো, কারণ এক্স ভেক্টরের মান এক্স, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাহলে এক্স ভেক্টর সমান হলো আমার আই এক্স। ঠিক সেম ভাবে ওয়াই ভেক্টরের মান ওয়াই, তাহলে ওয়াই ভেক্টর সমান কত হবে? জে ওয়াই। আবার এটা হলো জেড, তাহলে জেড ভেক্টর সমান কত হবে বাবা? কে জেড, কে জেড। তাহলে আমরা দেখলাম কোন ভেক্টরের মানকে ওই ভেক্টরের দিকে ক্রিয়ারত একক ভেক্টর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওই ভেক্টর পাওয়া যাবে। এই কথাটা ক্লিয়ার সবার না? এখন প্রশ্ন, বুঝতে পারি না ঠিক। আমি বলছিলাম যে একক ভেক্টরের সংজ্ঞা যখন আমরা দিয়েছিলাম তখন বলছিলাম কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। এখন দেখি এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, মানে আড়াআড়ি গুণ করি, তাহলে ভেক্টর এ ইকুয়ালস টু একক ভেক্টর ইনটু ভেক্টরের মান। তাহলে এখান থেকে একটা ডিসিশনে আমরা আসতে পারি, কোন ভেক্টরের মানকে তার দিকে যে একক ভেক্টর কাজ করবে সেটা দ্বারা যদি গুণ করি তাহলে ওই ভেক্টর পাওয়া যাবে। এখন মনে করো এখানে তিনটা অক্ষর এক্স ওয়াই জেড, তাহলে এক্স ভেক্টরের মান হলো এক্স, ওয়াই ভেক্টরের মান হলো ওয়াই, জেড ভেক্টরের মান হলো জেড। তাহলে আমি একটা শব্দ মানে একটা কনসেপ্ট আমি পাইছি যে কোন ভেক্টরের মানকে তার দিকে একক ভেক্টর, তাহলে এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো আই, এই এক্স কে যদি আই দ্বারা গুণ করি তাহলে এক্স ভেক্টর হবে আই এক্স, ওয়াই ভেক্টর সমান হবে জে ওয়াই, এবং জেড ভেক্টর হবে কে জেড। শিওর? জি স্যার। ওকে, এখন প্রশ্নটা হলো, এই যে আমি অবস্থান ভেক্টরের কথা তোমাদেরকে বললাম, আমরা এটার একটা যে অবস্থান ভেক্টরটা হবে সেটা হলো ভেক্টর আর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। আপাতত লিখে রাখো, আমি পরে প্রুফ করে দিব। আর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে দেখো, যদি এক্স ওয়াই জেড স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এইভাবে লিখছি। আমি যদি এখন মনে করো কোন একটা মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান হলো 2 3 4, তাহলে তার অবস্থান ভেক্টর কত হবে বাবা? দেখো, আর ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস 4k প্লাস 4k। স্যার বলো স্যার, এই এক্স ওয়াই জেড তিনটে অক্ষই কি স্যার একজন একটা আরেকটার সাথে 90 ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 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 90 ডিগ্রি জি স্যার, সব। তুমি বলছিলাম না, এটা তুমি তোমার ঘরের কোণার দিকে তাকাও, উপরের কোণার দিকে তাকাও, তুমি দেখো সবগুলা কোণের মান 90 ডিগ্রি। তাহলে দেখো এক্স ওয়াই জেড হলে তার অবস্থান ভেক্টর হলো আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ঠিক তদ্রুপ ভাবে যদি স্থানাঙ্ক 2 3 4 হয়, 2
2 3 4 দেখো প্রথমটা x এর কোঅর্ডিনেট, মাঝখানে একটা y, লাস্টেরটা z এর স্থানাঙ্ক। এটা x এর স্থানাঙ্ক, এটা y এর স্থানাঙ্ক, এটা z এর স্থানাঙ্ক। তাহলে ভেক্টর r ইকুয়াল টু হবে 2i প্লাস 3j প্লাস 4k। আন্ডারস্ট্যান্ড? 2i প্লাস 3j প্লাস 4k। স্যার 2 3 4 বাড়াইলে কি জেকে এর সামনে এবিসিডি ব্যবহার করতে হবে? না 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 না, ত্রিমাত্রিকে তোমাকে এত আমি তো মাত্র একটু আগে উত্তর দিলাম যে চতুর্মাত্রিক আছে, আরেকটা আছে সময়। এখানে আমার সময় আসবে না, শুধু এই ত্রিমাত্রিকে মনে রাখো, জি কে এগুলো আসবে না। এবং এই ভেক্টরের মান হবে, এই যেমন ভেক্টর আর এর মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার রুট ওভার। ভেক্টরের মান হবে এটা। আমরা আগামী ক্লাসে এই দুইটার প্রুফ দেখবো এবং এটা দিয়ে কিছু অঙ্ক করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম স্যার।